নমস্কার, আমি আর মহুয়া আবারও আপনাদের সামনে চলে এসেছি অবশ্যই মায়ের কথা আলোচনা করতে। কিন্তু আজকে আমাদের হাতে আর শ্রী মায়ের কথা বইটি আমরা হাতে নিইনি, কারণ আজকে এমন কিছু আলোচনা করব যেটা আমরা ঠিক করলাম যে সেটা হলো যে কারণে আমরা বলতে পারি যে আমাদের মাও খুব আধুনিকা ছিলেন। হ্যাঁ, আমরা আজকে বলি তো আমরা ভীষণ আধুনিকা, আমরা মডার্ন যুগে এখন চলছি। আহা, অত পুরনো কথা এখন নাই বা আলোচনা করলাম। আচ্ছা, তার একটু জিস্ট বলে দাও, মানে কতটা আর কি চালিয়ে নেওয়া যায়। তো এই চালিয়ে নেওয়ার চালিয়াতিটুকু সাইডে রেখে আজকে আমরা বরং দেখি যে আমাদের মা কতটা আধুনিক। সেদিনও ছিলেন, আজও আছেন এবং আগামীকালেও থাকবেন। কারণ 172 বছর পরেও যখন আমরা আমাদের মাকে নিয়ে আলোচনা করতে বসলে যখন বলি আজও যে আমাদের থেকে ভাই আমাদের মা অনেক বেশি আধুনিকা, তার মানে ওই আগামী অনাগত বহু প্রজন্ম যারা আসবে, যারা এখনো আসেনি, তাদেরও যে মা থাকছেন, তাদের জন্য অপেক্ষা করে তাদের থেকেও তিনি এগিয়ে আছেন। আমাদের মনে হয়, তবে মা বোধহয় নিজে বললে আজকে বলতে, না রে ভাই, আমি এতটা এগিয়ে থাকতে চাইনি, আমার কথাগুলো যেন কোনো কোনো ক্ষেত্রে একটু অন্যরকম হলে, আজকে একটু অপ্রাসঙ্গিক হলে হয়তো ভালো হতো। কিন্তু ওই যে আমরা তো ঠেকেও শিখি না, কিন্তু আমরা চেষ্টা করব, তাই তো? আমাদের এই চেষ্টা অব্যাহত থাক। তো সেই চেষ্টা নিয়েই শুরু করছি আজকের এপিসোড। মহুয়ার ভাষায় এটা স্পেশাল এপিসোড, তাই তো? কারণ যেহেতু 11ই ডিসেম্বর, মানে আপনারা যারা এই 9-11-র মধ্যে শুনবেন তাদের একরকম লাগবে অবশ্যই, আর যারা কাজের পরে একটু মোটামুটি সপ্তাহের কাজকর্ম মিটিয়ে 11ই ডিসেম্বর পার করে শুক্র শনিবার একটু উইকেন্ডে শুনবেন, তাদের কাছে একটু অন্যরকম লাগবে। তো কাজেই মানে 11ই ডিসেম্বর এই কারণে বলছি, এবছর মায়ের জন্মতিথি পড়েছে 11ই ডিসেম্বর। আমরা জন্মতিথিটাকে পালন করতেই আমরা করছিও রাদার। আমাদের বহুল স্টুডিওতে আমাদের অনেক বন্ধুরা আসছেন, আমাদের অনেক আলো ঘরের সদস্যরা আসছেন। আমরা সকলে মিলে একটা বেশ সুন্দর করে বসে মায়ের কথা আলোচনা করব। আমাদের প্রতিদিনের যাপনে আমরা কিভাবে আরও মায়ের কথাটা ইমপ্লিমেন্ট করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা শুনবো। সেদিন আমি আর মহু একদম চুপ করে থাকবো। আমরা ঠিকই করেছি, আমরা প্রচুর বকি অন্যদিন, যেহেতু আমাদের সামনে মাইক থাকে, তাই না? কিন্তু আপনারাও লিখে যেগুলো জানান, আপনাদের সেদিন পালা হবে, আমাদের মুখে আপনারা বলে শোনাবেন। 11ই ডিসেম্বর এখনও যারা ওই একটা টোকেন রেজিস্ট্রেশন করেননি, প্লিজ আপনাদের নামটা রেজিস্ট্রেশন করে দিন, টক করে চলে আসুন আমাদের সাথে, একসাথে বসে আমরা আলোচনা করব। আর এখানে আরও একটা কথা বলার, অনেকে জানাচ্ছেন যে ওই দিনটা আপনারাও অনেকে নানান রকমভাবে উদযাপন করেন, ঠিকই, কিন্তু আমরাও তো ওই দিনই উদযাপন করে থাকি। আমরা জানি মায়ের জন্মদিন প্রতিদিন হয়। আমরা যেমন মাদার্স ডের মধ্যে মাকে সীমিত রাখতে পারি না কোনোভাবে, তেমন ওই একটি তিথির মধ্যেও মা সীমিত নন কখনোই। কিন্তু একটু হলে ভালো, তাই না বলুন? মায়েরাই চিরকাল আমাদের জন্মদিন পালন করেন, আমরাও একটু মাঝে মধ্যে একটা স্পেশাল দিনে মহুয়ার কথা একটা স্পেশাল এপিসোড করেই থাকি, আর একটা স্পেশাল আড্ডা দিয়েই থাকি 11 তারিখ। তারপরে তো আমাদের স্টুডিও আপনাদের জন্য খোলা রইলই, আর বলবো না। এবার আমরা সরাসরি চলে যাই মায়ের কথায়। তুমি কি ভাবছো শাওলি আর থামবে না আজকে? না না, আমি তো মানে ওই 11 তারিখে কি হবে সেটার একটা মহড়া দিচ্ছি না, তুমি বলবে আমি শুনবো। না না, সেদিন আমাদের যারা বন্ধুরা আসবেন সেদিন তারা বলবেন, আমরা শুনবো শুধু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি, যেটা আমি সত্যি সমানে আমরা আলোচনা করছিলাম, যে 172 বছর আগে জন্মগ্রহণ করা একজন মহিলা, এবং আমরা তার দেবীত্ব, তার অলৌকিক ক্ষমতার অধিকারী, যে পুরো ব্যাপারটাকে সরিয়ে রেখে আমরা যদি একদম একটা গ্রামের মেয়ে হিসেবে দেখি, যার অত ছোট বয়সে, মাত্র 5 বছর বয়সে যার বিয়ে হয়ে এসেছে, এবং যিনি এসেছেন যার স্বামী কলকাতায় দূরে থাকেন, সেই রকম একজন মহিলা। কারণ ঐশ্বরিক ক্ষমতা তাকে ভেতরের শক্তি দেয় ঠিকই, কিন্তু বাইরের যাপনটা তো তাকে যাপন করতেই হয়। সেই সময়টাকে, সেই সমাজটাকে তো ঐশ্বরিক ক্ষমতা দিয়ে অস্বীকার করা যায় না, পাল্টে দেওয়া যায় না, এবং তিনি পাল্টে দিতে চান উনি সজ্ঞানে। আমরা সে কথাও বারবার আসবো। আমরা যেটুকু জানি সেই সীমিত জানার মধ্যে থেকেই আমরা তুলে আনার সেটাও চেষ্টা করব। কিন্তু এই যে তুমুল একটা লড়াই ওই সময়ে দাঁড়িয়ে, এবং
তুমি যেটা বলছিলে যে এই লড়াইটাকে আমরা যদি টুকরো 4-5টা ভাগে ভাগ করে নিই, তাহলে আমরা দেখব যে 5টা সেগমেন্টে মা কি করে আমাদের পথ দেখিয়ে গেছেন নিজে হেঁটে ওই পথে। তেমন তুমি 5টা সেগমেন্টের একদম প্রথম সেগমেন্ট আমরা যদি আলোচনা করি, আমরা মানে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? দেখো, আমার মায়ের ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে ঠাকুর আর স্বামীজি এরা বড় বেশি ক্লাস ওরিয়েন্টেড হওয়ার কারণও আছে। কারণ ঠাকুরের একেবারে শেষের দিকে আমরা একটু ঠাকুরকে দিয়ে প্রসঙ্গটা আরম্ভ করি, কারণ যেহেতু ঠাকুরের সূত্র ধরে মা আসছেন, তো ঠাকুরের কাছে যখন লোকজন আসতে শুরু হলো তখন 80s দিকে 70 পর্যন্ত যারা এসেছেন তারাও কিন্তু মানে তাদের নিজেদের জগতে তারা প্রখ্যাত মানুষ। সে গৌরী পণ্ডিত বলো বা মথুরামোহন বিশ্বাস বলো, যারাই আসুন তারা নিজের, বা রানী রাসমণি, তারা নিজেদের জগতে প্রখ্যাত মানুষ। তো ঠাকুরের কাছে না প্রখ্যাত একটা শ্রেণী এসেছেন, তারা সবাই ক্লাস। এবং ঠাকুরের কেন ক্লাসের দিকে ঠাকুর গেছেন তার প্রচুর কারণ আছে, মানে একদম ধরে সেই তোমার ওই বাংলার নবজাগরণ পর্যন্ত চলে যাবে, যে অ্যাকচুয়ালি ঠাকুরের থেকে শুরু হলো কোথা থেকে, সে একটা বিরাট ঐতিহাসিক আলোচনা, একটা ঐতিহাসিক বিরাট প্রেক্ষাপট। তো আমরা ওই দিকে যাচ্ছি না, কিন্তু এবং 80s থেকে যারা আসছেন, হ্যাঁ সেই সময় হয়তো তারা, তুমি বলবে যে তখন নরেন দত্ত বা তখন রাখাল, শশী, এরা ক্লাস কোথায়, এরা তো সাধারণ যুবক, কিন্তু তাও দেখো তারা সবাই কিন্তু কলেজে পড়া শিক্ষিত আধুনিক যুবক। একদম। তো সেই হিসেবেও তাদের ক্লাস বলে ধরছি। রসিক মেথর কিন্তু সবাই নয়, না, হাতে গোনা। এবং এরা যারা আসছে তারা কিন্তু শিক্ষা দীক্ষা নিয়েই এসেছে, মানে তাদেরকে তুমি 1% দিলে তারা আত্মীকরণ করে সেটার 10% নিজেরাই বুঝে নিতে পারবে। ওই দিক থেকে আমি ক্লাস বলছি, তখনও স্বামীজি তৈরি হননি। তো এবং স্বামীজি পরবর্তীকালে স্বামীজিও কিন্তু দেখো যাদের কাছে গিয়ে ইন্টারাকশন আরম্ভ করলেন সেটাও কিন্তু ক্লাস। সে তোমার ভারত ভ্রমণে বেরিয়ে রাজারা তাদের দেওয়ান সবাই কিন্তু ক্লাস, একটা মানে একটা প্রতিনিধি, একটা জনপ্রতিনিধি, তার একটা বিরাট জনতাকে লিড করেন। এবং বিদেশে তো গিয়ে বাদই দিচ্ছি। এই দুটো কারণ, মানে এর প্রচুর কারণ থাকলো, যে দুটো আরো খুব মানে ভাইটাল কারণ বলে আমার মনে হয়, যে 80s পর থেকে রামকৃষ্ণ এবং তোমার 87 বা তোমার 1890 থেকে বিবেকানন্দ, এই দুজনের পরবর্তীকালে কিন্তু মানে এই দুজনের লাইফে তখন আর বিশেষ সময় বাকি ছিল না। তো ধরে ধরে প্রত্যেকটা হাঁড়ির চাল যদি সেদ্ধ করতে যেতেন তাহলে তাদের কাজটাই মানে ইনকমপ্লিট থেকে যেত। তো যে কারণে উপরকে শিখিয়ে দাও, সেখান থেকে ছড়াবে, কারণ তারা জানেন তাদের সময় নেই, সময় ফুরিয়ে আসছে। বিশেষ করে স্বামীজি তো ভীষণভাবে বুঝছিলেন, আমি ঐশ্বরিক ক্ষমতা বাকি রেখে বলছি, যে তার শরীর দিয়ে তিনি বুঝছিলেন সময় নেই। সেই জায়গায় আমরা যদি মাকে এনে বসাই, 1886 ঠাকুর চলে গেলেন, 1886 থেকে 1920 একটা বিরাট সময়, একটা বিরাট স্প্যান। তার মধ্যে বেশ কিছু বছর মায়ের বিরহ যন্ত্রণা যখন এবং কামারপুকুর বাস, এই সময়ের জন্য বেশ কিছু বছর তুমি ছেড়ে দিলেও যে সময়টা পড়ে থাকে সেটাও কম কিছু নয়। এবং ওই সময়ের মধ্যেও মা কিন্তু কোথাও থেমে নেই। কামারপুকুরে থাকছেন, সেখান থেকে জয়রামবাটিতে আসছেন, বৃন্দাবনে যাচ্ছেন, মানে ঠাকুর চলে যাবার পর মায়ের প্রথম যাওয়া যেটা বৃন্দাবন, মা কোথাও থেমে নেই, মায়ের কিন্তু অ্যাক্টিভিটিস চলছে। সেই ঘেনটায় দাঁড়িয়ে আমরা কিন্তু মাকে যদি দেখতে চাই তাহলে ঠাকুর আর স্বামীজির থেকে একদম সম্পূর্ণ অন্য প্রেক্ষাপটে মা দাঁড়িয়ে আছেন। আমরা যদি ওই দিক থেকে ব্যাখ্যা করতে চাই, মায়ের মুভমেন্টটা মাস মুভমেন্ট, মায়ের আপলিফটমেন্ট, মা যাদের আপলিফট করছেন, তুলছেন, তার কিন্তু সত্যিকারের মাস। সেখানে শিক্ষা দীক্ষার বালাই নেই, না, খুব কম। মায়ের কাছে শিক্ষিত লোক কি যায়নি, গেছে। মায়ের চলনটাই তো ছিল পর্দার ওপারে যারা থাকে তাদের সঙ্গে। এবং ওখানে যদি মাসের থেকে ক্লাসের বেশি আনাগোনা হয়, এখানে ঠিক তার উল্টোটা, একেবারে মাসের বেশি আনাগোনা, একেবারে। এবং ঠাকুরের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে ঠাকুরও কিন্তু অর্ধশিক্ষিত বলবো আমি, কোট আনকোট,
কিন্তু মানে ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে, হ্যাঁ, নইলে তাকে অর্ধশিক্ষিত বলার যোগ্যতা আমার কোথায়। থ্যাংক ইউ। তো ঠাকুরের কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা চালকলা মাথাবিদ্যে ঠাকুরের ভাষায় এটা খুব কম থাকলেও ঠাকুরের কথামৃত তুমি পড়ছো, তুমি দেখছো যে ঠাকুরের কথাবার্তাগুলো কিন্তু একেবারেই অশিক্ষিত বা অর্ধশিক্ষিতের কথা নয়। ঠাকুর সে সময় যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু ক্লাসকে নাড়িয়ে দিচ্ছে। তো ঠাকুরের প্রকাশে কিন্তু ঐশ্বর্য রয়েছে। একদম। মা তুলনামূলকভাবে, মায়ের কথা আমরা বহু জায়গাতেই আলোচনা করেছি যে মায়ের কথাও কিন্তু মা ঠিক যেটা পোট্রে করতে চাইছেন নিজের শরীর দিয়ে, মানে নিজের উপস্থিতি দিয়ে, নিজের সত্তা দিয়ে, মার কথাতেও ঠিক সেটাই পোট্রে করছেন। খুব কম মা খুব গভীর তত্ত্ব মানে ডিরেক্টলি বলেছেন, খুব কম বলেছেন। তো মা সব দিক থেকেই যেন মাসের জন্য রেডি, যে তার কথাতেও যদি অন্যরকম কথা থাকে তাহলে লোকজন আসবে না। এই মাস মুভমেন্ট আমরা ছেড়ে এসেছি। ধরো আজ থেকে যদি তুমি বাংলার ইতিহাসের দিকে তাকাও, আমরা আজ থেকে ধরো তোমার 550-600 বছর আগে গৌরাঙ্গে ছেড়ে এসেছি লাস্ট যে মাসকে জাগান। সেই লেগাসিটা মায়ের হাতে এলো যেন অ্যাজ ইফ। তো মা যাদের জাগাচ্ছেন এবং জাগাতে গিয়ে দেখো মা কোথায় রয়েছেন, সেই ম্যালেরিয়া, জল, দুর্ভিক্ষ, বন্যা, মহামারী এইসবের গ্রামে বসে আছেন। মা শহরে আসছেন, শহরে ডিরেক্টলি থাকার জায়গা নেই বলে বারবার ফিরে যাচ্ছেন, কিন্তু শহরে যখন ডিরেক্ট মানে তার প্রতিষ্ঠান হলো, তার যখন থাকার জায়গা হলো শহরে একটা, তাও মা গ্রামে গিয়ে বসে আছেন এবং গেলে আসতেছেন। তো মার বীজটাও মানে মার শিকড়টাও কিন্তু সেই গ্রামে, সেই ওই মাসের মাঝখানে। শহর কিন্তু একটা ক্লাসি ব্যাপার তখনও, এখনো, তখনও, যে জন্য মার থাকাটা ওই জায়গাতে। এবং তুলে আনছেন কাদের, যে জায়গাতে কোনো আলো পড়ে না। তখন আরো বেশি ছিল, তখন তোমার ছোঁয়াছুঁই, জাতপাত এইসবের ব্যাপার আরো বেশি ছিল। মাকে এর জন্যে জরিমানাও দিতে হয়েছে যে তিনি জাত মানেন না। এই জায়গাগুলোতে মা যেখানে আলো ফেলছেন, তার আগে পর্যন্ত, মায়ের আগে পর্যন্ত কেউ সেদিকে তাকায়নি। সেদিকে যে তাকাতে হয় এই বোধটাও কারো ছিল না। তারা কারা? ডাকাত। একদম মানে তখন কিন্তু ঠাকুরের চলে যাওয়াও নয়, ঠাকুর তখন মানে সশরীরে বর্তমান, এবং মা তখন সবচেয়ে কম বয়স। মায়ের তখন বোধহয় 15-16 বছর করে একটা বয়স হবে, তুমি জানো ডাকাত বাবা। তেলোভেলোর মাঠে প্রথম যখন মা মুখোমুখি দাঁড়ালেন, ওই সেই বিরাট সেই মিসকালো ওই চেহারা, মাতার মুখোমুখি, মানে তার সামনে যে 15-16 বছরের যে কিশোরী দাঁড়িয়ে আছে, সেই যে বাবা বলে সম্বোধন, এটা কিন্তু মায়ের আন্তরিক সম্বোধন ছিল। এবং তারপরে সেই ভদ্রলোক, তার নাম সাগর সাঁতরা, মায়ের ডাকাত বাবার নাম। তো সেই ডাকাতি ছেড়েছিল কিনা আমি জানি না, কিন্তু দক্ষিণেশ্বরে তার আসা যাওয়া ছিল এবং মাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, ঠাকুরকে নিজের জামাই বলে মনে করতো। সে ডাকাত সস্ত্রীক তার স্ত্রীকে নিয়ে আসতো। তো কিন্তু মায়ের ওই ডাকাতকুলের প্রতি এই যে মায়ের দরদ, যারা সমাজ থেকে বিচ্ছিন্ন, সমাজ যাদের ঘেন্না করে, সমাজ যাদের ওপর প্রতিহিংসা প্রবণ, তারা ঠিক কি ভুল, মায়ের এই বাছাবাছিগুলোতে দেখবে কোথাও কিন্তু মার কোনো জাজমেন্টাল নয়। সবচেয়ে বড় কথা, যারা ঠিক করছে না, ভুল করছে, মা কিন্তু সেটা বিচার করতে যাচ্ছে না। আমজাদ মার কাছে এলো, আমজাদ ডাকাত, আমজাদ মার কাছে এলো, মা তাকে মাথায় মাখা তেল দিলেন, খেতে দিলেন। মায়ের বাড়ির লোকের সঙ্গে খেঁচাখেচি হয়ে গেল যে তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছে। মা বলছেন আমাকে দে, আমি দিচ্ছি। একে মুসলমান, তাহে ডাকাত, ব্রাহ্মণ ঘরের বিধবা, তাকে একেবারে যত্ন করে পরিবেশন করে খাওয়াচ্ছে। মার বাড়ির লোকজনই খড়গহস্ত। কিন্তু তার মানে একদম একেবারে, কিন্তু তার মানে এই নয় যে আমজাদ ডাকাতিটা ছেড়ে দিল না। আমজাদ দীর্ঘদিন আসে না। মা বললেন, তারপর যখন আমজাদ এসেছে, আমজাদের আবার রুক্ষ চেহারা, মা বললেন কোথায় ছিলে বাবা, তোমার কোনো খবর নেই? বললো, মা আমি গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিল। মা দেখলেন যে মানে অ্যাজিভ যেন ওটা নিত্য ব্যাপার। মা পাত্তাই দিলেন না। মা বললেন তাই তো ভাবি আমজাদ কেন আসে না। কিন্তু আমজাদ ডাকাতিটা ছাড়েনি, অথচ আমজাদ এখানে আসছে। তার মানে মা কোথাও জাজমেন্টাল নন যে তুমি আমার কাছে আসছো, তা সত্ত্বেও তুমি শুধু শুধরোচ্ছ না, যাও তুমি আর এসো না। মা জাজমেন্টাল হচ্ছেন না। শিরোমণিপুরে যে তুতে মুসলমানরা, তারা মানে ওই জয়রামবাটির আশপাশের গ্রাম,
সেখানে মুসলমানদের বাসে, এবং তুঁত চাষ করতো বলে তুঁতে মুসলমান তাদের বলা হতো। তো তারা ছিল তোমার মানে তারা ছিল ডাকাত, চোর। তারা ঠাকুর সেবার জন্য কলা নিয়ে এসেছে, তাদের ওখানে কলা হয়। তো সেই কলা এনে তারা খুব সংকুচিত হয়ে জিজ্ঞেস করছে, মা ঠাকুরের জন্য কলা এনেছি, নেবেন কি? মা বলছে, খুব নেবো বাবা, বলে হাত পেতে নিচ্ছেন। নলিনী দিদি তার সামনেই বলছেন যে আমরা জানি ওরা চোর, ওদের জিনিস ঠাকুরকে দেয়া কেন? মা কিচ্ছু বলছেন না, তারা তো আরো সংকুচিত হয়ে গেছে। তাদের হাতে জল দিচ্ছেন, খেতে দিচ্ছেন, আশীর্বাদ করছেন মাথায় হাত দিয়ে। চলে যাওয়ার পরে মা গম্ভীর হয়ে বলছেন, আমি জানি কে সাধু কে অসাধু। এক্স্যাক্টলি কোথাও জাজমেন্টাল না। হ্যাঁ, এই জিনিসটা আমরা কোথায় আজও পারি না। আমরা কোথাও মানে কারোর সাথে মেলামেশা করতে গিয়ে কোথাও না কোথাও একটা জাজমেন্টাল হয়ে পড়ি যে এর সঙ্গে মিশছি, আদৌ আমার মেশার যোগ্য কিনা। আমরা এটা ভাবি না, একদম ঠিক, যে আমরা এটা ভাবি না যে আচ্ছা তার মধ্যে তো সবটা অন্ধকার কারোর মনেই থাকতে পারে না। যদি আমরা কোথাও একটা কিছু বলে রাখলাম, মিশলাম, কোথাও তো একটা ফ্লিকার অফ দ্য মোমেন্টে তার তো সেইটা ট্রিগার করতেই পারে। সে তখন তো একদম মানে মানুষই পারে একদম করে ইউটার্ন মেরে দাঁড়াতে একেবারেই। এবং মা যতদিন বেঁচে ছিলেন, দেহে ছিলেন, ততদিন পর্যন্ত মায়ের স্পার্কটা প্রত্যেকের মনে, অন্তত তারা পরবর্তীকালে মায়ের কথা চিন্তা করলেও সেই স্পার্কটা জ্বলে উঠেছে। মা হয়তো দেহে নেই তখন, তারা বদলেছে। যাদের যাদের খোঁজ পাওয়া সম্ভব হয়েছে, সঙ্গে সঙ্গে না বদলালো, একটা দীর্ঘকালের ভিত্তিতে তারা বদলেছে। এবং তারা বদলেছে মানে তাদের সঙ্গে কিন্তু তাদের সমাজ বদলাচ্ছে। তুমি ভাবো না, একটা সামান্য জিনিস, সত্যি তো আমি জানি যে ও চোর, এবং আমি দেখছি যে ঠিক আছে ও চুরি করে নিয়ে এসছে, এবং সে তো সংকুচিত হয়েই এসেছে। এবার তাকে যখন তার যে কারণে তার এত কমপ্লেক্স, সেই কারণটা যদি আমার কাছে পুরো মানে একেবারেই নেগলিজেবল হয়, তখন তো তার মনে হবে তাহলে আমাকে সে তার মতো করে টেনে নিচ্ছে, তাহলে আমিও একটু ভালো হতে পারি। মানুষের শুভবোধ যে কোথা থেকে কিভাবে জাগ্রত হয় সেটা কেউ বলতে পারে না। মানে এগুলোই আমাদের দেখিয়ে দেওয়া, মানে এগুলোই না আমাদের হাতে ধরে পথ দেখিয়ে দেওয়া যে হ্যাঁ দেখো আমি এটা করেছি, তোমরা এবার তার কারণটা বিশ্লেষণ করো। আমরা একেবারেই বলছি না, আমরা ওই আলোচনাতেই যাচ্ছি না যে মায়ের ছোঁয়ায় সে কতটা শুদ্ধ হলো, তার কতটা পরিশুদ্ধ হলো, মানে ভেতরটা সে কতটা উঠে এলো। আমরা ওই স্পিরিচুয়ালিটির ওই দিকের আলোচনাতে যাচ্ছি না। আমরা একদম সাদা কালোভাবে ঘটনাটাকে আমাদের দিনের বাস্তব জীবনে, প্রতি মুহূর্তের জীবনের আমরা ওটাকে বাস্তবিক বুদ্ধি দিয়ে বিচার করছি যে আমরা এই কাজটা কোন ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারি। কোনো একটা ভালো ছেলে, খারাপ মেয়ে, ভালো মেয়ে, যেই হোক না কেন, যেটা মহুয়ার কথাই এলো, আমরা তাদের কাজ নিয়ে বিচার করব না। আমরা জানি সে কি করছে, সে কেন করছে, কি বৃত্তান্ত, অত ঘটনা টেনে এনে আমাদের দেখার অত আজকের দিনে সময় কোথায় মানুষের। কিন্তু ভালো কথাটা ছড়িয়ে যায়। হতেই পারে এই মেয়েটি হয়তো ছেলেটি হয়তো কোনো একটা সময় সে যদি অন্ধকার জীবনেই থাকে, অন্ধকার দিকেই থাকে, তার হয়তো কোথাও মনে হবে না অনেক হয়েছে, আমি এবার ঘুরে দাঁড়াই। হয়তো ওই কথাটা ওই মুহূর্তে তার ফ্রাস্ট্রেশনের সময় হয়তো আলো জ্বালাবে। স্পার্ক কখন আসে কেউ বলতে পারে না, কখন ধূমকেতু হবে অত কি বিজ্ঞানীরা হিসেব নিকেশ করে বলতে পারে? আর এ তো একটা সাংঘাতিক সফটওয়্যারের কথা, যে সফটওয়্যার আপনার আমার হাতের বাইরে একেবারে। তো সেইখানে স্পার্ক কোথা থেকে জাগে কেউ বলতে পারে না। এবং সেই আশাতে মা যদি এত কাজ করে গিয়ে থাকেন, তাহলে আমরা তো কোন নমিষ্যি, আমাদের তো আজকে আরো ভীষণভাবে করা উচিত সেসব কাজ। এটা মহুয়া বললো জাতপাত নেই, তাই তো? এরপরে আমরা দেখো মায়ের এরপরে যেটা একেবারে মানে সেই সময়ের পক্ষে অবিশ্বাস্য। আমরা হয়তো খুব ফাস্ট কথা বলে যাচ্ছি, কারণ এত কাজ আমাদের পক্ষে ছোট্ট ঘটনা যাবে না, কয়েক বছর লেগে যাবে, তাও শেষ হবে না। সাঁতরে বুঝলেন। অ্যাকচুয়ালি মাকে নিয়ে কিন্তু গবেষণা আরম্ভ হয়েছে, একজনই আপাতত করেছেন, মানে একটা বিরাট গবেষণার বিষয়। আমি জানি না আগামী দিনে নামটা ভুলে গেছি, মানে আরম্ভ করবেন। হ্যাঁ আরম্ভ, মানে তিনি অলরেডি ডক্টরেট হয়েছেন। আচ্ছা আচ্ছা, একজনই হয়েছে। আচ্ছা আচ্ছা, তো হয়েছেন, এটা একটা বিরাট গবেষণা, মায়ের জীবনটা বিরাট গবেষণা। সত্যি তাই, মানে ধরে ধরে যদি আলোচনা করা যায়, মানে পুরো মানে ছেপে কপি ক্যাট করে দেওয়া যায় আজকের দিনে। আমরা যাকে বলে কপি পেস্ট করা, তুমি পুরো তোলো আর পেস্ট করে নিজের লাইফ চালিয়ে যাও। একটা জীবনে শেষ করা যাবে না এমন ভালোভাবে বেঁচে, বলেও শেষ করা যাবে না। মায়ের পরবর্তী দিকে আমাদের তো সময়ের একটা ব্যাপার আছে। মায়ের পরের দিক যেটা মানে মায়ের সময় এবং মায়ের মতো মানুষের ক্ষেত্রে যেটা খুবই মানে অসম্ভব, দেখো মায়ের অর্থনৈতিক চিন্তা। হ্যাঁ,
অর্থনীতি সংক্রান্ত চিন্তা। আমি শিক্ষার কথা এক্ষুনি আসছি না, শিক্ষা তবু খানিকটা অনেক আলোচিত। মায়ের অর্থনীতি সংক্রান্ত চিন্তাটা, মায়ের কথা পড়তে গিয়ে তুমি দেখেছো, মা প্রথম বলছেন কিন্তু যে ইংরেজরা নাকি বিষয়ে বুঝে ছেলের জন্ম দেয়, আর আমাদের পোড়া দেশে 8 বছর হতে না হতেই বলে পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। এটা মা একটা মেয়ে মহলের আলোচনায় বলছেন। সেটা সেই সময় খবরের কাগজে বেরিয়েছিল কিনা আমার জানা নেই, তো এটা বোধহয় কোথাও একটা আলোচনা হয়েছিল, কোনো পেপারে বেরিয়েছিল, কি হয়েছিল জানি না। মা একদম সেখান থেকে ঠিক নির্যাসটা নিয়ে নিয়েছেন। কথা বলতেন না তো, খুব কম কথা বলতেন, শুনতেন বেশি, নির্যাসগুলো ভেতরে নিয়ে নিতেন এবং প্রয়োগটা করেছেন মেয়ে মহলের আলোচনায়। যদি কেউ সেটা ভেতরে ধরে, সম্পত্তি বুঝে ছেলের জন্ম দেওয়া, সেটা এখনকার সময়ও কি সাংঘাতিক রকমের মানে অ্যাক্ট বলো তো, যে এবং তারপরে ব্যাখ্যা করে দিচ্ছেন যে আমার এই আছে, তাতে এতগুলি ছেলেপুলে হলে বেশ চলে যায়। তো সম্পত্তি মানে রেশিও, সেই মানে আমি তো ভাবতে পারিনি যেটা যে কি বিরাট একটা অর্থনৈতিক মানে বিপ্লব। আসলে দেখো, এইটা হলো সেই মেয়েটির মনের মধ্যে রয়ে গেছে, সেই সারদামণির মনের মধ্যে, যে তোমার দাদাদের কাছ থেকে পড়াশুনো করতে চেয়েছিল ভীষণ পরিমাণে, দাদাদের দেখে তার তো ওই খিদেটা রয়ে গেছে, জানার খিদে, জ্ঞানের খিদেটা, মানে বাস্তবিক এই পড়াশোনার খিদেটা, সেইটা তার জন্য যেখান থেকে যা পেয়েছেন সবটা নিয়েছেন, শুষে নিয়ে বলেছেন এবার এই অন্দরমহলে এগুলোকে দাও, কারণ এখানে তো ওই আলোটা পৌঁছচ্ছে না। তিনিও সেই আলোটা নিয়ে যতটা পেরেছেন নিজের মতো করে ভেবে নিয়ে এদের মতো করে এদেরকে তিনি বুঝিয়ে গেছেন। ঠিকই, কারণ নইলে ওদেরকে কে বলবে, এবং ওদের কাছে এই আলোটা না গেলে তারা তো মা, তাদের থেকে তো পরের প্রজন্ম তৈরি হচ্ছে। ভাবতে পারো, মানে একদম বলছেন যে বেডরুমে মেয়েদের যাতে বক্তব্য থাকে সেই ব্যাটন হাতে তুলে দিচ্ছেন। মানে আমরা যদি আরো ডিপে ঢুকি তাহলে তো সেটাই, যে সেইখানে মেয়েদের যেন ভয়েস থাকে, সেই যায়। এবং সময়টা, এটাকে আমরা আজকে খুব ইজি আলোচনা করে দিতে পারছি, সময়টা কি সাংঘাতিক সময়, মানে সেই সময়ের ভাবনাটা ওই সময় দাঁড়িয়ে, যে এই চিন্তাটা যেন মেয়েরা করে। ঠিক, এবং তুমি মানে এটা বললে বলে আমার একটা দিক খুললো, যে এই বেডরুমে যাতে মেয়েদের কথা থাকে। দেখো, সরোজবালা দেবীর লেখা পড়তে পড়তে তুমি পড়ে এসেছো, মানে কি অদ্ভুত কথা। সরোজবালা দেবী মাকে জিজ্ঞেস করছেন যে কোনো নারী, এই প্রশ্ন বোধহয় মার কাছে কেউ করেনি, একবারই উত্থাপিত হয়েছে মায়ের সারা জীবনে, এবং একবারই মা উত্তর দিয়েছেন, কোনো নারী তার স্বামীর অনিচ্ছের, মানে তার স্বামীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছুটা অনুনয় বিনয় করে হোক বা তাকে বুঝিয়ে হোক, যে যদি করতে চায়, মানে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে তাতে ক্ষতি হয় কিনা, তাতে দোষ হয় কিনা। কারণ সে সময় কিন্তু একটা ভার্সন ঘুরে বেড়ায় যে পতি পরম গুরু, পতির কথাই শেষ কথা। একদম সরোজবালা দেবী মাকে জিজ্ঞেস করছেন, মা পরিষ্কার বলছেন যে ভগবানের জন্য হলে কোথাও কোনো দোষ হয় না। মানে এটা এমন নয় যে তুমি পরপুরুষকে চিন্তা করে তোমার যে বৈধ পুরুষ তাকে তুমি দূরে দূরে সরিয়ে রেখে দিচ্ছ, সেটা নয়। মা পরিষ্কার বলছেন ভগবানের জন্য হলে, মানে এটা যদি আমরা এখন ধরে নিই যে তোমার কোনো একটা বৃহত্তর লক্ষ্যের জন্য হয়, তাহলে কোনো দোষ হয় না বলে বলছেন ইন্দ্রিয় সংযম জরুরি। ঠাকুরের সবকিছুই ছিল ইন্দ্রিয় সংযম, ঠাকুরের সবকিছুই ছিল মা ভগবানের জন্য। পরিষ্কার মা ওখানে বলে দিচ্ছেন যে বেডরুমে, যেটা তুমি বললে, যেটা বিরাট কথা বললে সব, যে বেডরুমে তুমি রাজা হতে পারো। মানে ওই সময় একটা নারীকে বলছেন, ওই সময়ের কথা, ওই সময় দাঁড়িয়ে বলছেন যে মা দোষ হয় না। মানে এক্স্যাক্টলি, মানে অদ্ভুত ভাবে, হ্যাঁ, মানে কি বিরাট একটা সোসাইটি। এখনো বোধহয় এখনো এই জিনিস চলে না, কারণ এখনো তোমার বৈবাহিক ধর্ষণের হচ্ছে, কিন্তু মানে প্রচুর আছে, কেস হচ্ছে একদম। তো এটা নিয়েও বলতে চাইলে বোধহয় আরো 1 বছর যাবে। মায়ের দেখো, অর্থনৈতিক কথা যখন বলছি, অর্থনৈতিক চিন্তার কথা যখন বলছি, মায়ের আর এক যুগান্তকারী সিদ্ধান্ত, ওই জয়রামবাটিতে যখন জ্ঞান মহারাজ বলছেন যে টাকা 1 সের দুধ দেবে, তবু দুধ খাঁটি হওয়া চাই, মা কিন্তু শুনতে পেয়ে ভেতর থেকে দৌড়ে আসছেন, এসে বলছেন জ্ঞান, তুমি দুধের দাম কেন বাড়াচ্ছ? গোয়ালার স্বভাব, সে জল দেবেই, তুমি তাকে যতই টাকা দাও।
ঠিক। কিন্তু এখানে লোকে খেতে পায় না। হ্যাঁ তবু এই দুধটা জয়রামবাটির মতো হ্যাঁ। জায়গায় কিছু বাচ্চা মানে শিশুরা এবং অসুস্থরা কেনার মতো অ্যাফোর্ড করার মতো তবু একটা প্রাইস রেঞ্জে রয়েছে, তুমি এটাকে বাড়িয়ে দিচ্ছ কেন? হ্যাঁ তাহলে তো এটা সাধারণের নাগালের বাইরে চলে যাবে। এই রকম মানে এই নিয়ে যে তোমার কৃত্রিমভাবে মার্কেট বাড়িয়ে সাধারণের নাগালের বাইরে নিয়ে যাওয়া হয়, বোধহয় বছর 5-6 আগে হবে যে এই ব্যাপারটা নিয়েই গবেষণা করে অর্থনীতিতে আচ্ছা। নোবেল এসেছে। তো এইটা মা সে সময় দাঁড়িয়ে বলছেন হুম, ট্যাক্স ধার্য হয়েছে হুম, জয়রামবাটিতে 2 টাকা করে ট্যাক্স ধার্য হয়েছে, মা দিয়েছেন। শরৎ মহারাজকে বলেছেন ট্যাক্স বন্ধ করো, হুম, বললেই তো এরকম হয় না। হুম, বিভূতি মায়ের মানে সবচেয়ে মানে হুম। অন্যতম ঘনিষ্ঠ সন্তান জয়রামবাটি, তাকে বলেছেন বাবা এতে গিয়ে ওই প্রশাসন এখানে যারা মাথারা আছে পঞ্চায়েতে গিয়ে ট্যাক্স বন্ধ করাও। আবার সেকেন্ড বছর এসেছে যে মা দিয়েছেন, দিয়ে এবার দৃঢ়স্বরে বলেছেন বন্ধ করাও। বলে বলছেন এবছর আমি যতদিন পর্যন্ত আছি আমি দিয়ে যাচ্ছি, কারণ আমার কাছে ভক্তদের টাকা আসে। হ্যাঁ, এরপর যারা হবে। এখানে থাকবে তারা তো ধ্যান জপ করবে, হয়তো ভিক্ষে করে খাবে। এই ট্যাক্স যদি একবার চেপে বসে উৎখাত করে দেবে, তো বন্ধ করাও। ভবিষ্যৎ দৃষ্টি, অর্থনীতির সঙ্গে সঙ্গে কিন্তু এই ভবিষ্যৎ দৃষ্টি। তো এটা আমরা মানে সবই ওই ছুঁয়ে 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 যাচ্ছি। হ্যাঁ, তো এটা একটা টাকা কড়ির ব্যবহার নিয়ে আমরা অলরেডি একটা এপিসোড করেছি যে টাকার প্রতি মায়ের কিরকম দৃষ্টি থাকা উচিত। টাকার দরকার, ঠাকুরের মতো টাকা মাটি টাকা মা করছেন না, মা টাকা হাতে নিয়ে মাথায় ঠেকাচ্ছেন, একদম। কিন্তু তাও সেটাতে শিখতে অনাসক্তি, সেটা কুলুঙ্গিতে তুলে কুলুঙ্গিতে রাখছেন, যত্ন করে হিসেব রাখছেন, হিসেব একদম। করছেন, সব কোথায় করছেন, বেশি খরচা হলো, কিন্তু ওই যে কিন্তু সম্পৃক্তিটা যাতে না আসে, সম্পৃক্তি না আসে। বারবার সেটা বলছেন। এবং মায়ের নামে টাকা চাইলেই জানে যে টাকা আসবে, ভক্তেরা টাকা দেবে। সেখানে কিন্তু একজন বলছেন যে মা একটা গরুতে হচ্ছে না, খরচা যা বেড়েছে, আর একটা গরু দরকার, একটু টাকা চাই রাঁচির ভক্তদের কাছে। মা তো কারোর মুখের ওপর বলতে পারেন না, মা কিন্তু মা অনীহা দেখিয়ে বলছেন আর কি, কল পেয়েছে এখন লিখলেই টাকা, যাও। মায়ের নামে টাকা তোলা হচ্ছে, মা সেখানে কিন্তু ওইভাবে তার অনীহাটা ব্যক্ত করছেন। যতটুকুনি দরকার তোমার একটা গরুতে হচ্ছে তুমি ওর মধ্যে চালাও, কিন্তু যেটা দানে আসছে মানেই সেটা অবান্তর নিয়ে নেওয়া নয়। অর্থনীতি মানে এইখানে যদি আমরা অর্থনীতিতে দাঁড়িয়ে দিই, যদিও দাঁড়িয়ে দেওয়া যায় না, শিক্ষায় যাই, যেটা মানে বোধহয় মূল কথা বা শেষ কথা। শিক্ষা, আমি আধ্যাত্মিক শিক্ষার দিকে যাচ্ছি না, একেবারেই যাচ্ছি না। আমরা ব্যবহারিক কার্যকরী শিক্ষা। মায়ের কাছে স্বদেশী ছেলেরা আসতেন, তাদের মধ্যে একজন কিন্তু মাকে এসে, এবং তখন প্রবল ব্রিটিশ অত্যাচারের যুগ, তারা বলছেন মা একবার বলুন ব্রিটিশ উচ্ছন্নে যাক, আপনার মুখ দিয়ে একবার বেরোনো মানে ব্রিটিশ উচ্ছন্নে যাবে, আর আমাদের এই অত্যাচার সইতে হবে না। মা পরিষ্কার বলছেন আমি তো মা, আমি বলতে পারি না যে আমার সন্তান উচ্ছন্নে যাক। মানে কে ব্রিটিশ, কে বাঙালি, কে ভারতীয়, তার ওপরে হচ্ছে সন্তান। এটা এইসব ভাগগুলো তার নিচে দিয়ে মা কিন্তু ওই প্রেক্ষিতে দাঁড়িয়ে বলছেন তোমরা ইংরেজিটা শেখো, কারণ তিনি জানেন যে ব্রিটিশকে উচ্ছন্নে পাঠাতে হলেও তাদের অস্ত্রে তাদেরকে পাঠাতে হবে, মুখোমুখি লড়তে হলে, মুখোমুখি আলোচনা করতে হলে, মুখোমুখি বসতে হলে তাদের ভাষাতে তাদের মারতে হবে। আর যেটুকু আলো পাওয়া যায় পাশ্চাত্যে সেটুকু দিয়ে তো আমাদের একেবারে আমরা কেন ভালোটা নেব না, এক্স্যাক্টলি তোমরা ইংরেজিটা শেখো। ওরা তো রাজার জাতি, রাজার ভাষাটার আছে, মানে রাজার ভাষাটার ওজন আছে, বা রাজার ভাষাটা ব্যবহারিক দিক থেকে গুরুত্বপূর্ণ। মানে শত্রু হলেও তার থেকেও তার পজিটিভ দিকটা, তার ভালো দিকটা, মানে এটাই তো সত্যিকারের আলো, মানে এই আলোই তো উনি ছড়াতে চেয়েছেন একদম বারবার, ছড়িয়ে গেছেন। এবং এই শিক্ষার দিক থেকে আমি নারী শিক্ষা বাদ দিচ্ছি, যারা মায়ের কথা পড়েছেন জানেন মানে কি পরিমাণ নারী শিক্ষার দিকে, মানে যিনি বলতে পারেন যে মেয়ের বিয়ে দিতে না পারো নিবেদিতা স্কুলে রেখে দাও, ওই সময় যে হাতের কাজ শিখবে, বেশ থাকবে, পড়াশোনা করবে, এখনো কোনো মা বলতে পারেন না। সত্যি এখনো সিরিয়ালগুলো শুরুই হয় যে মেয়ের বিয়ে নিয়ে, মানে এই যুগেও। সেইখানে 1920 সালে যে ভদ্রমহিলা চলে গেছেন, দেহ রেখেছেন, তিনি বলছেন নিবেদিতা স্কুলে মেয়েকে রেখে দাও। তো মেয়ে মানে নারী শিক্ষা, মেয়েরা স্কুলে যাবে, মেয়েরা পড়বে, যেটা তুমি বললে যে ছোট থেকে যেটা পাননি, যে ভাইদের কাছ থেকে ওই সেই আমোদরে গিয়ে শিখে তারপরে আসতেন।
তো সেইটা তিনি সারা জীবন চেয়ে গেছেন যে মেয়েরা, এবং অন্দরমহলে আলো না এলে বাইরের জগৎ অন্ধকার। আর বারবার বলে গেছেন বিদ্যাসাগর, সেই সময় তার সময় বলেছেন, তারপরে স্বামীজি সে কথা বলছেন সব 100 বার, জায়গায়। 100 বার। যে আগে- অন্দরমহলে আলো না এলে তো বাইরের জগতে তো অন্ধকার, ওখান থেকেই তো অন্দরমহল থেকেই তো আসে। কারণ তোমার সমাজে সিদ্ধারা ভাবটা তৈরি যেখানে হচ্ছে। ফোটে সেইটাই কিন্তু বাইরের পৃথিবীকে ডমিনেট করে। একদম। আমরা যে তাদের সরিয়ে রেখে দিই খুব ভুল করি। আরে মানে সারা দেশ সমাজ ভবিষ্যতে সিদ্ধারা যে অল্প বয়সী ছেলেপিলেরা, যে যুবক জাতি, তারা তো প্রথমে একটা সময় জীবনের মেন যায় সময়টা তো মায়েদের সঙ্গে কাটায় একেবারে। তো সেই সময়টা তো এবং ভীষণ দেখো important। যে রাধু, রাধুই রাধারানী, তো এর বিশাল বড় উদাহরণ। রাধারানী একে বিয়ে হয়ে গেছে সেই সময় 8-9 বছর বয়সে রাধুর বিয়ে হয়ে গেছে, এবং রাধারানী পাগল, মানে এখনকার সময় স্পেশাল চাইল্ড, এখনকার দিক থেকে দেখতে গেলে। আমি জানি না, মানে এখন আমি হয়তো যুগ আধুনিক হয়ে গেছে, তাদের জন্য স্পেশাল এডুকেশন সিস্টেমে শুরু হয়ে গেছে, বা আমরা যখন ছোট ছিলাম তুমি চিন্তা করে দেখো তখনও কিন্তু স্পেশাল চাইল্ড জন্মাতো। হ্যাঁ, কিন্তু স্পেশাল চাইল্ডদের প্রতি আলাদা করে কোনো গুরুত্ব পড়তো কি না, যে একই সাথে আমরা বড় হয়েছি একই সাথে, হ্যাঁ একই, কিন্তু তারা যে শিক্ষার্থীদের ঠিক আছে ওরা পড়াশোনা করে কি হবে, এই ব্যাপারটা কিন্তু ছিল। তো বিং আ স্পেশাল চাইল্ড, রাধারানী, রাধুর শিক্ষা হোক, রাধু পড়াশুনো শিখুক, এটা কেউ কেউ চায়নি। মানে মাকে রীতিমতো ফাইট করতে হয়েছে। মা কিন্তু সব জায়গায় গোলাপ মার কথা শুনছেন, কি বলছে শুনছেন, সব শুনছেন, মানে বউটির মতো থাকতেন। কিন্তু এই একটি জায়গাতে মা সবার সঙ্গে ফাইট করেছেন, যে ফাইট করেছেন মানে এরকম করে কি, কিন্তু নিজের মতটা প্রতিষ্ঠিত করেছেন তিনি, যে না ওর তো যেখানে বিয়ে হয়েছে সেখানে ও যদি লেখাপড়া শেখে সেই গ্রামের উপকার, সেই সমাজের উপকার, হাতের কাজ শিখলে সেখানকার উপকার, কি বলো মা বলে বাকিদের সমর্থন যোগাচ্ছেন। দাদু লেখাপড়া শিখলো, স্কুলে গেল, লিখতে শিখলো, পড়তে শিখলো। মায়ের পরবর্তীকালে রাধুর জীবন সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো খুব ছোট্ট করে বলে নি, রাধু মা চলে যাবার পরে রাধু কিন্তু তাজপুরে তার স্বামী তাকে নিয়ে চলে গেল। তার স্বামী মনমত ছিল, অকর্মণ্য, মানে জমিদার বাড়ির ছেলে, কিন্তু জমিদারের ভর্তি অবস্থা, অথচ সে তার জমিদারি রক্তে সে কিছু করবে না। তাকে অনেকবার অনেক কিছু সুযোগ করে দেওয়া হয়েছিল, সে করেনি, মার টাকায় খেত বসে বসে। মা চলে যাওয়ার পরে রাধুকে নিয়ে চলে গেল, কিন্তু তার অত্যাচারের পরিমাণ এত বেড়ে গেল, রাধুর উপর তার নির্যাতনের পরিমাণ এত বেড়ে গেল, তো রাধু আর সইতে পারলো না। এবং রাধু থাকতে থাকতে সে আবার আর একটা বিয়ে করে এনেছিল, যদি রাধুর একটা সন্তান রয়েছে। তো রাধু আর সইতে পারলো না। মায়ের কিরকম, মানে মায়ের জেদটা কিরকম কাজে এলো দেখো। রাধু কিন্তু চিঠির পর চিঠি লিখতে লাগলো জয়রাম বাটিতে, অবশ্যই স্বামীকে লুকিয়ে, যে তাকে রেস্কিউ করার জন্য। নইলে ওখানে থাকলে রাধু মরে যেত। ঠিক জয়রাম বাটিতে প্রথমবারের চিঠি পেয়ে মহারাজরা তত পাত্তা দেয়নি, কারণ জানে যে রাধু দীর্ঘদিন মার কাছে ছিল, এখন সে শ্বশুর ঘর করতে চায় না অজুহাত দিয়ে। সেকেন্ড টাইম রাধু কিন্তু সমস্ত বর্ণনা দিয়ে চিঠি লিখলো, যে তাকে কি কি সহ্য করতে হচ্ছে। তখন পড়াশোনা শিখেছে, কনস্ট্রাকশন শিখেছে, এবং বিং ওই রকম পাগল তা সত্ত্বেও সে কিন্তু গুছিয়ে লিখে যাচ্ছে, যেটাতে জয়রাম বাটিতে টনক নড়েছে যে না রাধু সত্যি বিপদে আছে। তখন এখান থেকে মহারাজরা গিয়ে রাধুকে রেস্কিউ করে নিয়ে এলেন। তারপরের ঘটনা অন্য, সেটা মানে সেটা অন্য সময় হয়তো বলা যাবে। কিন্তু মায়ের এই ডিসিশনের পেছনে রাধুর ভবিষ্যৎটা, মা বলেছিলেন যে তার শ্বশুর বাড়ির জায়গাতে উপকার হবে, কথাটা বলে গেছিলেন। রাধু সেই শ্বশুর বাড়ি থেকে কিন্তু চিঠিটা লিখত। এক্স্যাক্টলি, আসলে ওই কোনো কিছুই ফেলা যায় না। ঠিক ওই বারবার যেটা আমার ভীষণ একটা প্রিয় একটা ইনসিডেন্ট, যে ওই গরুকে চুবড়ি ভরে খাবার দিচ্ছিলেন কেউ একজন, কোনো একজন মানে সাধু সন্ন্যাসী, তার সময় তাকে দেখে সেটা উনি বলেছিলেন আরে ওই চুবড়িটাও নিয়ে এসো, পরে কাজে লাগবে। মানে জীবনের ধন সত্যিই বোধহয় কোথাও ফেলা যায় না। তো এবং যিনি কিনা এইভাবে জীবন দ্রষ্টা, যিনি এইভাবে পুরো মানে অনাগত বহু শতাব্দীর পর শতাব্দী দেখতে পারেন, তিনিই তো পারেন সকলের মা হয়ে উঠে সকলকে একটা সুন্দর রাজপথ দেখিয়ে যেতে। এবং যে রাজপথে হাঁটলে আমরা জানি এপাশ ওপাশ থেকে ছোটোখাটো নুড়িখণ্ড, পাথরের টুকরো, ইটের টুকরো আসবে, কিন্তু সেটাকে টপকেও যাওয়া যায়, কারণ আমরা যে রাজপথটা চিনি। অলিগলিতে গিয়ে দিগ্ভ্রান্ত হতে হয় না। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা, এবং এই আলোচনা অবশ্যই একদিনে মাত্র কয়েকটা মিনিটে শেষ হবার নয়। যে জীবন তিনি বেঁচে দেখিয়ে গেছেন অনেকগুলো বছর ধরে, এবং তার থেকেও অনেক বড় মাপের কাজ যিনি করে গেছেন, এবং যে কাজগুলো তো এমন নয় উনি করেছেন আর সেটা নিয়ে কাগজে ছাপিয়েছেন বা কেউ ছাপিয়েছে আর সেটা নিয়ে বড় বড় হেডলাইন হয়েছে। আমাদের জন্য তিনি একটা কাজ রেখে গেছেন। সে কাজটা হলো তার করে যাওয়া কাজগুলোকে মহুয়ার ভাষায় ডিকোড করে
আমার ভাষায় সাবটেক্সট তুলে তার আজকের দিনের প্রাসঙ্গিকতা খোঁজার কাজ, ওইটুকু মা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন। কারণ যুগ পাল্টাবে, সময় পাল্টাবে, নেসেসিটি পাল্টাবে, চারপাশটা পাল্টাবে, কিন্তু সেই কথাগুলো একই থেকে যাবে। শুধু তার ইমপ্লিমেন্টেশনটা চরিত্রভেদে, সময়ভেদে, কালভেদে হয়তো ক্ষেত্রটা একটু পাল্টে পাল্টে যাবে। সেই জন্য আমাদের মতো করে ডুবুরি হয়ে সেই কথার ভেতর থেকে আসল মণিমুক্তটা খুঁজে নিয়ে আসতে হবে, ওটা আমাদের ক্যাপিটাল হবে। হ্যাঁ, তো আমরা কতটা সঞ্চয়ী, আমরা কতটা সজাগ আমাদের সম্পত্তি সম্পর্কে, এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই সম্পত্তি সম্পর্কে ভীষণ সজাগ হওয়া দরকার। ধন সম্পত্তি এরকম হেলায় একেবারেই হারানো উচিত নয়। আপনারা আরও সজাগ হন, আপনাদের সম্পত্তি ভীষণভাবে আগলে থাকুন। এই আগলানোর জন্য কিচ্ছুর প্রয়োজন হয় না, শুধু এক আকাশ আলো যেটা মনের মধ্যে রেখে দিতে হয়। সেই আলো নিয়ে আপনারাও সকলে থাকুন। আগামী বৃহস্পতিবার 11ই ডিসেম্বর আপনারা প্লিজ যারা এখনও রেজিস্ট্রেশন করেননি বা কোনো কারণে জানাতে পারছেন না, এই জিপে টিপের চক্করে, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে চলে আসুন। আমি জানি যদি ওদিক থেকে মুখোমুখি দেখেছো আমাদের স্টুডিওতে অত লোক আঁটবে, আমি জানি আঁটবে না, কিন্তু আমরা সবাই মিলে হেঁটে নেবো, ওসব আপনারা ভাববেন না। ও যারা ব্যাকে থেকে তারা অনেক কথা বলে, সবাই মিলে চলে আসুন, হুল্লোড় করে আনন্দ করে মায়ের কথা বলি। 11ই ডিসেম্বর 5:30 থেকে 7:30, প্লিজ মনে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার